যখন শুনলাম আমাকে একটা মানসিক রোগী ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, আমার পায়ের তলা থেকে মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে। বিয়েটা ঠিক করেছে আমার বাবা, যদিও আমার নিজের বাবা না, আমি তাদের পালিত মেয়ে। অনেক ছোট থাকতে আমার বাবা মাকে হারিয়েছি, তাদের চেহারা আমার মনে নেই। আমাকে একটা এতিমখানা থেকে তুলে এনেছে একমাত্র আমার মায়ের জন্য। এখন আমি যাকে মা বলে জানি তার একটা মৃত মেয়ে হয়েছিল, পাগলের মতো হয়ে যায়। তখন আমার এই বাবা আমাকে এতিমখানা থেকে তুলে এনে তার কোলে দেয়। যদিও পরে আমার একটা ছোট বোন হয়েছে, কিন্তু সে আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে। কিন্তু লোকটাকে আমি যখন বাবা বলে ডাকি তখন একদলা চাপা কষ্টে আমার মুখ বুজে আসে। কোনোদিনও আমাকে ভালো চোখে দেখেছে কিনা আমি জানি না, শুধু মা আর ছোট্ট বোনটার দিকে তাকিয়ে পারি না কোথাও চলে যেতে। অভাবের সংসার, অনেক কষ্ট করে ইন্টার পর্যন্ত পড়েছি। ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন ছিল, কিন্তু গরিবের স্বপ্ন শুধু স্বপ্নে আসে, কিন্তু জীবনে আসে না। বুবু, তোমাকে মা ডাকছে। দিবার কথা শুনে বাস্তবে ফিরে এলাম। ওকে বললাম যা, আমি আসছি। ওকে আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। ও আমাকে নিজের বড় বোন মনে করে। মায়ের কাছে যেতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, মারে তনু, তোর বাবা তোকে একটা পাগল ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি মায়ের মুখে পাগল কথাটা শুনে চমকে উঠলাম। আমার স্বামী হবে পাগল? তিনি আবার বলল, সেই ছেলেরা বিরাট বড়লোক, কোনো কিছুর অভাব নেই। তোর বাবাকে সেই ছেলের চাচা অনেক টাকা দিয়েছে, তাই তো তোর বাবা লোভে পড়ে তোকে ওই পাগলের সাথে বিয়ে দিচ্ছে। তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। আমি বললাম, মাগো, আমি এখন পালিয়ে কোথায় যাব? আর চলে গেলে বাবা তোমাদের উপর অত্যাচার শুরু করবে। আমার ভাগ্যে যা আছে তাই হবে। বাবাকে বলো ওই টাকা দিয়ে তোমাকে ভালো ডাক্তার দেখাতে। তুমি অনেক দিন ধরে রোগে ভুগছ, আর দিবার অনেক দিনের শখ একটা ভারী কাজ করা জামার। তুমি বাবাকে বলে ওর জামা কিনে দিও। আমার কথা শুনে মা আর দিবা হাউমাউ করে কাঁদতে লাগলো। ওদের কান্নার আওয়াজ আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা, আমার কোনো কষ্ট লাগছে না কেন? কেন চোখে পানি নেই? আমি কি মানুষ না অন্য কিছু? আমার অনুভূতিগুলি হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছে। আজ বিয়ে, আমার বিয়ের সব খরচ শ্বশুর পাঠিয়ে দিয়েছেন। আমার গহনা, দামি শাড়ি, দামি কসমেটিক্স সব দিয়েছে। আমি এই সব কোনো দিনও চোখে দেখিনি। যখন আমাদের আশেপাশে কোনো বড় লোকের মেয়ের বিয়ে হয় তখন তাদের এভাবে সাজানো হতো। দূরে দাঁড়িয়ে থেকে দেখতাম আর স্বপ্ন বুনতাম দুই চোখে। আমারও স্বপ্ন পূরণ হয়েছে, আমিও রাজরানীর মতো থাকব, কিন্তু কোনো রাজার না, একজন মানসিক রোগীর। ছি ছি, আমি কি ভাবছি এসব? হোক সে পাগল, তবুও আমার স্বামী। শুনেছে বিয়েতে আশেপাশের অনেকেই আসেনি, ভয়ে, পাগলের ভয়ে। যদি হঠাৎ করে তার পাগলামি শুরু হয়ে যায়? আমার খুব হাসি পেয়েছিল কথাটা শুনে। আচ্ছা, আমি তো তার ঘরের বউ, যদি পাগলামি শুরু করে তখন আমি কি করে সবার মতো পালাতে পারবো? রাতুল নাকি বিয়েতে কবুল বলবে না, ও পাগলামি শুরু করলো। ও বলেছে রিয়াকে ছাড়া আমি বিয়ে করব না। সবাই ওকে বুঝিয়েছে রিয়ার সাথেই বিয়ে হচ্ছে। তখন রাতুল কবুল বলেছে। আমি বাসর ঘরে বসে আছি। আমার শ্বশুর ভীষণ বড় লোক। আমার কেমন যেন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে এসব জিনিস ধরলে কেউ হয়তো বলবে, তোমার এত বড় সাহস, লজ্জা করে না গরিব হয়ে বড় লোকদের জিনিস ধরতে? হঠাৎ করে আমি রাতুলের চিৎকার শুনতে পাচ্ছি। ও খুব চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, ওই যে রিয়া আমাকে ডাকছে, আমি ওর কাছে যাব। হঠাৎ করে চরের শব্দ। কেউ মনে হলো কাউকে অনেক জোরে একটা চর দিল। এমন পরিস্থিতিতে আমার শরীর ভয়ে কাঁপছে। তারপর সবকিছু চুপচাপ। একটু পর রাতুলকে শুয়ে দেওয়া হলো। আমি যে ঘরে বসে আছি, আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় বলল, আমি রাতুলের বাবা, ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সকালের আগে আর বিরক্ত করবে না। আমি আমার শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম করলাম। তিনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন। এই প্রথম আমি কোনো পিতার বয়সী লোকের আদর পেলাম। তিনি আমাকে বলল, তোমার অনেক কিছু জানার বাকি আছে, এখন অনেক রাত, ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি তোমার সাথে কথা বলবো। এ বলে তিনি চলে গেলেন। আমি রাতুলের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছি। কি নিষ্পাপ চেহারা! কেন ছেলেটা এমন হলো? আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এমন সময় আমার শাশুড়ি এলো। তাকেও আমি সালাম করলাম। তিনি আমাকে তার হাতের বালা দুটি পরিয়ে দিয়ে বলল, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ তোমাকে দিলাম। তুমি এই বাড়ির বউ, আমাদের সবার আদরের। এই সংসার এখন থেকে তোমার, তুমি আগলে রেখো। আর আমার অবুঝ ছেলেটাকে তোমার ভালোবাসা দিয়ে ভালো করে দিও। আমার কেন যেন সেদিন এই বাড়ির সবার জন্য মায়া হয়ে গেল। মনে হচ্ছে সবাই আমার কত আপন। আমি যেন সবার কাছে বড় আদরের মেয়ে হয়ে গেলাম। ছোটবেলা থেকে বড় লোকেদের জন্য একটা ঘৃণা হতো, আজ সব দূর হয়ে গেল। আমি রাতুলের কাছে গিয়ে বসলাম। ও কি কখনো আমাকে মেনে নেবে, নাকি সকালে আমাকে দেখে চিৎকার করে বলবে, এ কে, আমার রুমে কেন ঢুকেছে? ওকে এখনই চলে যেতে বলো। আচ্ছা, রিয়া কে? আর রাতুল এত রিয়া রিয়া কেন করে? আর আমাকে সকালে কি বলবে আমার শ্বশুর? কি এমন অজানা কথা আছে? কেন জানি খুব কান্না পাচ্ছে।
শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু বুঝতে পারছি বুকের ভেতরে কোথায় যেন লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দুই চোখ ফেটে বেরোতে চাইছে। শূন্যতা তার ইচ্ছা মতো দেখাচ্ছে নিষ্ঠুর খেলা। আমি তো তোমার বুকে মাথা রেখে সারা জীবন বাঁচতে চাই, কেন এমন হলো? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙে দেখি সকাল হয়ে গেছে। আমার পাশে তখনও রাতুল গভীর ঘুমে মগ্ন। মনে হচ্ছে কোনো অবুঝ শিশু কোনো কিছুর ভয়ে গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, আমি কি পারবো সারা জীবন ওর হাতটা শক্ত করে ধরে বেঁচে থাকতে? আমি ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে চেঞ্জ করে সামনে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এই প্রথম আমি ভালো করে সবকিছু দেখছি। আমার শ্বশুরের বিরাট দুইতলা বাড়ি, সামনে ফাঁকা মাঠ, একপাশে ফুলের বাগান, অন্য পাশে হয়তো বিকেলে বসার জন্য একটা ছোট্ট পার্কের মতন করেছে। দেখলে খুব ভালো লাগে। বাগানে নাম না জানা কত ফুল ফুটে রয়েছে। একজন মালি দেখাশোনা করছে। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে মালি কেমন যেন করে উঠল। কেমন একটা তার ভেতরে অপরাধ বোধ, হয়তো এই বাড়ির বউ বলে সম্মান দেখাচ্ছে। আমার খুব হাসি পেল। বলতে ইচ্ছা করছিল, আমিও তোমার মতো একজন, ভাগ্য আমাকে এখানে আসতে বাধ্য করেছে। এমন সময় 15-16 বছরের একটা মেয়ে এসে আমাকে বলল, ভাবি, আপনাকে আম্মা ডাকছে। আমি হঠাৎ করে ভাবি ডাক শুনে চমকে উঠলাম। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটাকে ও হেসে দিয়ে বলল, আমি অনন্যা, এই বাড়ির মেয়ে। আমি হেসে দিলাম। তার মানে রাতুলের একটা বোন আছে, কিন্তু ওকে তো কাল দেখিনি। এমন সময় অনন্যা বলল, ভাবি, আমি কাল একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আপনার সাথে দেখা হয়নি। আমি অনন্যার সাথে ভিতরে গেলাম। যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। নাস্তার টেবিলে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, কয়েকজন কাজের মানুষ, আরও কত রকমের যে খাবার আমি নামও জানি না। আমাকে দেখে আমার শাশুড়ি বললেন, এসো আমাদের সাথে খেয়ে নাও। রাতুলের ঘুম ভাঙার কোনো ঠিক নেই। আমার কেমন যেন একটা অস্থির লাগছে, একরাশ লজ্জা ঘিরে ধরছে। আমার এমন অবস্থা দেখে আমার শ্বশুর অভয় দিয়ে বলল, আমরা তোমার বাবা মায়ের মতো, আমাদের সামনে তুমি কখনো লজ্জা পাবে না। তুমি শুধু এই বাড়ির বউ না, আর একটা মেয়ে। আমার চোখে পানি চলে এলো। আনন্দ কষ্ট দুটাই পাচ্ছি। এত সুখ কি আমার কপালে সইবে? খাওয়া দাওয়ার পর আমাকে আমার শ্বশুর তার রুমে নিয়ে গেলেন। এরপর শুরু করলেন সেই অজানা কথা। রিয়া হচ্ছে আমার বন্ধুর মেয়ে। আমার বন্ধু আমেরিকা থাকে, প্রতি বছর একবার আসে সপরিবার নিয়ে বাংলাদেশে। আমার বাসায় ওঠে। 2 মাস, কখনো 3 মাস কাটিয়ে যায়। আমার আজকের এই অবস্থান শুধু ওর জন্য। রিয়া আর রাতুল ছোটবেলা থেকে খেলার সাথী। এদেশে আসলে দুজন মানিকজোড় হয়ে থাকে। রাতুল মাস্টার্স কমপ্লিট করেছে, রিয়ার 1 বছর বাকি ছিল। আমাদের 2 বন্ধুর ইচ্ছা ছিল আমরা আমাদের সম্পর্ক আরও গাঢ় করব, ওদের বিয়ে দেব। এতে করে রাতুল আর রিয়ার কোনো অমত ছিল না। সে বছর আমার বন্ধু জানালো যে তার সমস্ত বিজনেস গুটিয়ে নিয়ে বাংলাদেশে চলে আসছে। এবারই রিয়া আর রাতুলের বিয়ে দেবে। আর আমেরিকা ফিরে যাওয়ার ইচ্ছা নেই। রিয়া তাদের একমাত্র মেয়ে, বাকিটা জীবন এই বাংলাদেশে থেকে যেতে চায়। বিয়ে ঠিক হলো, সবাই খুব খুশি। রিয়া আর রাতুল দুজন দুজনকে আগের থেকে পছন্দ করে। তাদের খুশি যেন বহুগুণ বেড়ে গেল। বিয়ের আগের দিন রাতুল আর রিয়া গেল মার্কেট করতে। আজ কথা ছিল বিয়ের গহনা নিয়ে আসবে। রিয়া বায়না ধরল সেও রাতুলের সাথে যাবে। সেদিন বাইরে প্রচুর বৃষ্টি। দুজনে গাড়ি নিয়ে বের হলো। ওরা যখন গহনা নিয়ে বের হয় তখন কিছু সন্ত্রাস এর হাতে পড়ে। বাইরে বৃষ্টির লোক নেই বললেই চলে। গাড়ির ড্রাইভারকে আগে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। রাতুলের সাথে অনেক ধস্তাধস্তি হয়। একসময় ওকেও আঘাত করে মাথায়। নিয়ে যায় সমস্ত গহনা। কিন্তু রিয়া, ওকে আজও খুঁজে পায়নি। ও বেঁচে আছে না মরে গেছে জানি না। আশেপাশের মানুষ ওদের হাসপাতালে ভর্তি করে। আমরা খবর পেয়ে যখন যাই তখন ও রাতুলের জ্ঞান ফেরেনি। আমার বন্ধু এই খবর পেয়ে সাথে সাথে হার্টফেল করে মারা যায়। আহ, কি কষ্টের পরিস্থিতি। যখন রাতুলের জ্ঞান ফেরে তখন জানতে পারে রিয়াকে পাওয়া যায়নি। তখন থেকেই ও কেমন হয়ে যায়। কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না। একসময় ও পাগলামি শুরু করলো। রিয়াকে ও সবসময় দেখতে পায়। ও সবসময় ছুটে চলে যায়, মনে যেদিকে চায় সেদিকে। রাতে ও ঘুমের ভেতরে কথা বলে। একসময় ও মানসিক রোগীতে পরিণত হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। শেষ চেষ্টা হিসেবে এক ডাক্তার বললেন ওকে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ওর এখন এমন একজন দরকার যে রিয়ার অভাব পূরণ করবে। তুমি হয়তো মনে করেছো আমি তোমাকে কেন এই বাড়ির বউ করলাম। কারণ তোমার মতো একটা মেয়ে আমি খুঁজেছি। আমি জানি তোমার সম্পর্কে সবকিছু। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, যথেষ্ট ধৈর্যশীল। একমাত্র তুমিই পারবে আমার ছেলেকে ভালো করতে। একজন পিতা হিসেবে তোমার কাছে আমার আবদার, আমার ছেলেকে তুমি ছেড়ে কোনো দিনও যেও না। আমি কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে আছি। আমার শ্বশুর শাশুড়ির চোখে পানি। আজ তারা এত কোটিপতি হয়েও তাদের ছেলের জন্য আমার মতো একটা সামান্য মেয়ের কাছে আবদার করছে। এটা আমার চরম পাওয়া। আমি আমার শ্বশুরের পায়ে হাত দিয়ে বললাম, আমার জন্য দোয়া করবেন বাবা, আমি আপনার ছেলেকে আবার যেন আগের জীবনে ফিরিয়ে দিতে পারি। এমন সময় রাতুলের চিৎকার কানে এলো। ওর ঘুম ভেঙেছে। ও চিৎকার করে বলছে, মা মা, রিয়া কোথায়? ওকে দেখছে না কেন?
আবার মনে হয় আমার সাথে লুকোচুরি খেলছে। এবার যদি ধরতে পারি না, একটা বিটান দেব। ও বোঝে না, ওকে না দেখলে আমার কষ্ট হয়। তুমি বলো না ওকে আমার সামনে আসতে। আমি আমার শাশুড়ির পেছনে দাঁড়িয়ে আছি, অনেকটা ভয়ে। কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এমন সময় রাতুলের চোখ পড়ল আমার দিকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, এরিয়া, তুমি মায়ের পেছনে লুকিয়ে আছো? আমি তোমাকে কত খুঁজেছি, কোথায় ছিলে এতদিন? এসো আমার সামনে। দূরে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, তার চোখে পানি, কিন্তু মুখে একটা মিষ্টি হাসি লুকিয়ে আছে, যে হাসির অর্থ তুমি পারবে আমার ছেলেকে ঠিক করতে। রাতুল আবার আমাকে বলল, কি হলো, তুমি আসবে না আমার কাছে? বুঝেছি তুমি রাগ করেছ। ঠিক আছে, আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না, যা যা বলবে সব শুনবো। এবার আমি বললাম, ঠিক তো, আমি এখন থেকে যা বলবো শুনবে তো? রাতুল মাথা নেড়ে সায় দিল। আমি বললাম, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবা, ওষুধ খাবা, কখনো চেঁচামেচি করবা না, তাহলে আমি আর কখনো হারিয়ে যাব না। আমার সব কথা রাতুল মেনে নিল। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আপনি রাতুলের খাবার দেন, আমি আজ ওকে নিজে খাইয়ে দেব। তিনি চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমি রাতুলকে মুখে তুলে খাইয়ে দিচ্ছি, আর ও চুপটি করে বসে খাচ্ছে। আমার খুব ভালো লাগছে। দুজন লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি। কিন্তু রিয়া, ও যদি কখনো ফিরে আসে, এসে যদি ওর ভালোবাসা দাবি করে, আর রাতুল ও রিয়াকে পেয়ে আমাকে না চেনে, ও যদি বলে তোমার সাথে থাকা আমার সম্ভব না, তুমি চলে যাও, তাহলে কি আমি পারবো সবার মায়া ছিন্ন করে ফিরে যেতে? আজ প্রতিটি ক্ষণে হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম, আমি শুধুই তোমার বুকে শেষ ঠিকানা আমি পেলাম। কখনোই তা মিথ্যা হতে দিও না, কখনোই ছেড়ো না আমার দুটি হাত। আজ আমি ভীষণভাবে সুখী। তোমার হাত দুটো আর দৃষ্টি ঘুরিও না। ওই অদ্ভুত সুন্দর চোখজোড়ার, যেখানে অপলক তাকিয়ে বৃষ্টির সাথে আমিও আনন্দ হয়ে ঝরেছিলাম। তোমাকে ভালোবাসি প্রচণ্ড। এর চেয়ে কোনো সত্য আপাতত আর জানি না। ভালোবাসি তোমায়। আমি রাতুলকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এক মুহূর্ত ওকে ছাড়া বাঁচতে পারি না। আর আমিও রাতুলের কাছে ওর প্রাণ। রাতুল আগের থেকে অনেক সুস্থ। আমি যা বলি তাই ও শোনে। বিয়ের কিছুদিন পর রাতুলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ও অনেক সুস্থ। কিন্তু ডাক্তার বলেছে, রাতুল যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেদিন ওর এই অসুস্থ কয়েক বছরের কথা ভুলে যাবে। মনে পড়বে আগের সব পুরনো কথা, এমনকি আপনাকেও না চিনতে পারে। কিন্তু আস্তে আস্তে করে সব মনে করিয়ে দিলে আবার সব স্মৃতি ফিরে পাবে। আমি সেদিন ডাক্তারের সব কথা শুনে চমকে উঠেছিলাম। বারবার শুধু একটা কথা কানে বেজে উঠল, আপনাকেও ভুলে যেতে পারে। রাতুল যদি আমাকে চিনতে না পারে, দূরে ঠেলে দেয়। না না, আমি আর এইসব ভাবতে চাই না। আমি রাতুলকে নিয়ে সারা জীবন কাটাতে চাই। কিন্তু আমি যখন রাতের শেষে রাতুলের বাহুতে নিজেকে আবিষ্কার করি, যখন ও ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকি, তখন নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মনে হয় আমি ওকে ঠকিয়ে যাচ্ছি। আমি রিয়া সেজে অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি আর পারছি না নিজেকে আড়াল করতে। আমি আমার পরিচয়ে তোমার ভালোবাসা পেতে চাই। দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস কেটে গেল। বিকেলে ছাদে ফুল গাছে পানি দিতে দিতে এইসব কথা ভাবছিলাম। হঠাৎ করে রাতুলের চিৎকার কানে এলো। ও জোরে জোরে আমাকে রিয়া বলে ডাকতে লাগলো। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আজ আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। রাতুল আমাকে বলেছিল, তুমি তৈরি থেকো, আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমি সব ভুলে বসে আছি। আমি পেছনে ফিরতেই দেখি রাতুল ছাদে চলে এসেছে। আমি ওকে বললাম, তুমি আবার ছাদে আসলে কেন? ও হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না, আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমার অনেক কষ্ট হয়, মনে হয় তোমাকে হারিয়ে ফেলছি। আমি ওর কথা শুনে হেসে দিয়ে বললাম, তুমি একটা পাগল। আমি কোথায় হারাবো? এভাবে তোমার কাছে সারা জীবন থাকবো। আচ্ছা রিয়া, যদি কখনো আমাদের মধ্যে ঝড় আসে, তুমি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দেবে না তো? এখনকার মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবে তো? আমি ওর কথা শুনে চমকে উঠলাম। রাতুল হঠাৎ এই কথা বলছে কেন? আমি ওকে বললাম, আর কখনো এমন কথা বলবে না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার কথা শুনে সেদিন রাতুল খুব খুশি হয়েছিল। রাতুল আমাকে বলল, আজ আমরা বাইরে ডিনার করব। আমি আর রাতুল বাইরে গেলাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আমি রাতুলকে বললাম, বাসায় ফিরে চলো। ও আমাকে নিয়ে বাসায় চলে এলো। কিন্তু দিন দিন আমার শরীর খারাপ হতে লাগলো। ডাক্তার বাসায় ডাকা হলো। আমাকে দেখার পর ডাক্তার সাহেব বলল, আমি মা হতে চলেছি। এই কথা শুনে সারা বাড়ি খুশিতে মেতে উঠল। সবাই খুব খুশি। রাতুলের চোখে মুখে আনন্দের চিকচিক করছিল। ও আমাকে আগের থেকে আরও কেয়ার করতে লাগলো। আমাকে বিছানা থেকে নামতেই দেয় না। ওর এইসব পাগলামি দেখে আমার আনন্দে চোখে পানি চলে আসে। আমার কপালে এত সুখ সইবে তো? আমার শ্বশুর শাশুড়ি এরই মধ্যে নাতি নাতনির কি নাম রাখবে সেটা নিয়ে ঝগড়া করতে লাগলো। তাদের এ ছেলে মানুষই দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। অনেকদিন মা আর ছোট বোনটার জন্য খারাপ লাগছিল, খুব দেখতে ইচ্ছা করছিল। আমি একদিন রাতুলকে বললাম, আমাকে বাড়িতে নিয়ে চলো, সবাইকে অনেক দেখতে ইচ্ছা করছে। ও কিছু সময় মনটা খারাপ করে বলল, তোমাকে যেতে দিতে পারি, কিন্তু 2 দিনের বেশি থাকতে পারবে না।
তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি ওকে বললাম ঠিক আছে, আমি মাত্র 2 দিন থেকে চলে আসব। এবার একটু হাসো। ও হেসে দিয়ে বলল ঠিক আছে, মনে থাকে যেন। তুমি আমাদের ড্রাইভারের সাথে চলে যাও, আমার একটা খুব জরুরি মিটিং আছে, কাল আমাকে সিলেটে যেতে হবে। আমি শ্বশুর শাশুড়ি থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে চলে এলাম। অনেকদিন পর আমাকে দেখে সবাই খুব খুশি, আমার নিজের কাছেও ভালো লাগছে। আশেপাশের অনেকেই আমাকে দেখতে এলো। এত বড় বাড়ির বউ বলে কথা, আমার নিজের কাছে খুব হাসি পেত। যখন আশেপাশের কোনো বড়লোক বাড়িতে বিয়ে হতো তখন অনেক স্বপ্ন এসে 2 চোখে বাসা বাঁধত। রাতে খাওয়া দাওয়া করে অনেক গল্পগুজব করলাম। এর মধ্যে রাতুল অনেকবার ফোন করে আমার খোঁজ খবর নিয়েছে, বারবার ওর অনাগত সন্তানের খেয়াল রাখতে বলেছে। আমি হেসে দিয়ে ওকে বলেছি, আচ্ছা তুমি এত পাগল কেন? আমার কিচ্ছু হবে না, আমি ঠিক সময় মতো চলে আসব, তুমি নিজের খেয়াল রেখো। রাতে ঘুমিয়ে পড়লাম। রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। দেখতে পেলাম কে যেন রাতুলকে আমার কাছ থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। আমি চিৎকার করে রাতুলকে ডাকতে লাগলাম, কিন্তু রাতুল আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ও চলে যাচ্ছে আমার কাছ থেকে দূরে, অনেক দূরে। আমার ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ভিজে গেছে। আমি 1 গ্লাস পানি খেলাম, ফোনটা হাতে নিয়ে বসে আছি। এখনই ইচ্ছা করছে ওর সাথে কথা বলতে, কিন্তু আবার ভাবছি ঘুমিয়ে আছে, কাল কথা বলবো। আবার মন খারাপ লাগছে খুব। ফোনটা দিয়ে বসলাম, কিন্তু ফোন ঢুকছে না। কি, ওর ফোন বন্ধ কেন? ও তো কখনো ফোন বন্ধ করে রাখে না। ওর কোনো বিপদ হলো না তো? আমার অস্থিরতা বেড়ে যেতে লাগলো। আমি বারবার ফোন করতে লাগলাম। আমার স্বপ্ন আবার সত্যি হতে চলছে না তো? যদি রাতুল আগের সব স্মৃতি ফিরে পায়, আমাকে যদি মেনে না নেয়, আমার সন্তানকে যদি পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার করে, আমার 2 চোখ পেয়ে জলের ধারা গড়াচ্ছে। কিছুতেই থামাতে পারছি না আমি। আমার খুব ইচ্ছা করছে এখান থেকে ছুটে পালিয়ে যাবার। আমি সহ্য করতে পারছি না কিছুতেই, একেবারে সহ্য করতে পারছি না এই পরিস্থিতি। আমি খুব অস্থির হয়ে গেলাম। এত রাতে কাকেই বা ফোন দেব? আমি ঠিক করলাম সকালে ফিরে যাব, কারণ এই স্বপ্ন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে রাতুলের কোনো বিপদ হলো না তো। আমি সকালে ড্রাইভারকে খবর পাঠালাম, বাড়িতে চলে এলাম। আমাকে দেখে সবাই খুব অবাক, বলল কেন এত সকালে চলে এলাম? আমি আমার শাশুড়িকে বললাম রাতুল কোথায়? তিনি বললেন কাল রাতে রাতুল সিলেটে চলে গেছে, আর বলেছে রিয়া শুনলে চিন্তা করবে, তাই ওকে পৌঁছে জানাবো। আমি বললাম কাল রাত থেকে ওর ফোন বন্ধ পাচ্ছি, আমার অনেক চিন্তা হচ্ছে। শ্বশুর বলল তুমি কোনো চিন্তা করো না, পৌঁছে ঠিক তোমাকে ফোন করবে। এইভাবে আমার সারাটা দিন কেটে গেল, ওর কোনো খোঁজ নেই। এবার বাসার সবাই চিন্তায় পড়ে গেল। আমার শ্বশুর আর দেরি না করে সিলেটে লোক পাঠিয়ে দিলেন। আমরা খবর পেলাম রাতুল অ্যাক্সিডেন্ট করে সিলেটে হাসপাতালে ভর্তি। আমি খবর পেয়ে জ্ঞান হারিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল দেখি আমার সামনে ডাক্তার বসে আছে। আমি আমার শ্বশুরকে বললাম আজই আমি সিলেটে যাব। তিনি বললেন ঠিক আছে, তুমি আগে সুস্থ হও, তারপর অবশ্যই আমরা সিলেটে যাব। কিন্তু আমার জেদাজেদিতে পরে তিনি ঠিক করলেন আজই আমরা সিলেট যাব। আমরা সিলেট গিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। রাতুল মাথায় আঘাত পেয়েছে, ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যত সময় যাচ্ছে আমি কষ্টের সমুদ্রে হারিয়ে যাচ্ছি। এমন সময় দেখতে পেলাম খুব সুন্দরী একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি ভূত দেখার মতো চমকে উঠল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এমন সময় দেখতে পেলাম আমার শাশুড়ি মেয়েটাকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল কোথায় ছিলি এতদিন রিয়া, কোথায় ছিলি? আমরা তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি কথাটা শুনে চমকে উঠলাম। কি শুনছি আমি পাথরের মতো জমে আছি। এবার রিয়া কেঁদে কেঁদে যা বলল তা শুনে সবাই হতবাক হয়ে গেল। রিয়া বলল সেদিন সন্ত্রাসীরা রাতুলকে আঘাত করার পর আমাকে উঠিয়ে নিয়ে যায়, তারপর এক এক করে ওই জানোয়ারের দল আমাকে রেপ করে। আমি বেঁচেও আজও মরে আছি। কিভাবে এই কলঙ্কিত জীবন নিয়ে রাতুলের কাছে ফিরে যাব? তাই আজও আমি এইভাবে বেঁচে আছি। আত্মহত্যা করা মহাপাপ, না হলে অনেক আগেই এই জীবন শেষ করে দিতাম। এই বলে রিয়া কান্নায় ভেঙে পড়ল। ওর কথা শুনে সবার চোখে পানি ছলছল করছে। কি হলো ওর জীবনটা? এভাবে রিয়া কিছু সময় কান্না করার পর যখন স্বাভাবিক হলো তখন আমার দিকে চোখ গেল। আমাকে দেখে অবাক চোখে কিছু সময় তাকিয়ে থেকে বলল কে মেয়েটা? ওর কথাটা শুনে আমি একটু চমকে উঠলাম। আমার শাশুড়ি বলল ওর নাম অবন্তী, রাতুলের বউ। রিয়া কথাটা শুনে চমকে উঠেছিল। ওর চোখে পানি দেখা গেল। ওর চোখের পানি লুকাতে অন্যদিকে তাকিয়ে রইল। একটু পর আমার হাত ধরে বলল কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই রাতুলকে সুস্থ করে তুলব। আমি ভালো করে বুঝতে পারছিলাম কথাটা বলার সময় রিয়ার গলাটা কেঁপে কেঁপে উঠছিল। হয়তো আমাকে মেনে নেওয়াটা ওর জন্য অনেক কষ্টের বিষয় ছিল। মনে পড়েছিল রাতুলের সাথে কাটানো সময়গুলি। তারপর আবার বলল আমি এই হাসপাতালের নার্স। কাল রাতুলকে এইখানে ভর্তি করা হয়েছে। ও অনেক মাথায় আঘাত পেয়েছে। রাতুলের অপারেশন শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরতে অনেক দেরি হবে। আমাদের জোর করে রিয়া ওর বাসায় নিতে চাইল, কিন্তু আমি রাতুলকে রেখে কিছুতে যেতে চাইছি না। এদিকে শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। সারাদিনের জার্নি আর আগের রাতের নির্ঘুম আমার শরীর আরও খারাপ করে দিতে লাগলো।
আমি ভাবতে লাগলাম কি হবে এখন। রাতুলে যদি এখন রিয়াকে দেখে সব আগের কথা মনে পড়ে যায় তখন কি হবে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার গর্ভের সন্তানের। আমার শাশুড়ি হয়তো আমার মুখ দেখে বুঝতে পেরেছিল আমার মনের কথা। তিনি আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। রাতুলকে সব বুঝিয়ে বলবো, সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। একটু আগে রাতুলের জ্ঞান ফিরেছে। ডাক্তার জানালো রাতুল আগের সব স্মৃতি ফিরে পেয়েছে। আমার কথাটা শুনে মনে হলো আমি আমার জীবন আবার ফিরে পেয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। আমার শ্বশুর বলল, বৌমা আমি জানি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে না, তুমি পরিস্থিতি বুঝতে পারছো, কিন্তু তুমি এখন কিছুতেই ভেঙে পড়বে না, নিজেকে শক্ত করো। কিছুদিন রাতুল হয়তো তোমাকে মেনে নিতে পারবে না, কিন্তু যখন শুনতে পারবে ওর সন্তান তোমার গর্ভে তখন নিজেই তোমাকে মেনে নিবে। আমার কথাগুলি শুনে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি বললাম, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু মেনে নিয়ে ধৈর্য ধরব, সারা জীবন অপেক্ষা করব রাতুলের জন্য। আমার শ্বশুর শাশুড়ি ভেতরে গেল রাতুলের সাথে দেখা করতে। আমি বাইরে দাঁড়িয়ে দূর থেকে ওকে দেখতে পেলাম। ইচ্ছা করছিল ওকে খুব কাছ থেকে দেখতে। আমার শ্বশুর শাশুড়িকে দেখে রাতুল বলল, মা বাবা রিয়া কোথায়? সন্ত্রাসীরা আমার মাথায় জোরে আঘাত করেছিল, তারপর আর কিছুই মনে নেই। আমার শ্বশুর বলল, রিয়া ভালো আছে, ওকে কোনো ক্ষতি করতে পারিনি, তুমি সুস্থ হও, তারপর ওর সাথে দেখা করো। আমি দূরে দাঁড়িয়ে সব কথা শুনতে পারছিলাম। আমার মনে হচ্ছিল কেউ মনে হয় আমার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে, আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছে। আমি আর নিজেকে সামলাতে পারছি না, হাউমাউ করে কাঁদতে লাগলাম। এমন সময় আমি কারো স্পর্শ টের পেলাম। দেখতে পেলাম রিয়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি সব জানি, তুমি চিন্তা করো না, তোমার রাতুল তোমার থাকবে, আমি তোমাদের জীবনে আসবো না কোনোদিন বাধা দিতে। ওর কথা শুনে আমি আরও জোরে কাঁদতে লাগলাম। মধ্য দুপুরে উজ্জ্বল রোদের মাঝেও এক মুহূর্তের জন্য মৃদু একটা বাতাস খেলা করে যায়। ভীষণ শীতল সেই বাতাসের মাঝে মুখ ডুবিয়ে চাইলেই আমি 1000 বছর কাটিয়ে দিতে পারবো, কিন্তু চোখ ধাঁধানো রোদের মাঝে সেই মিষ্টি বাতাস কখন এসে যে ক্লান্ত মুখটি ছুঁয়ে দেবে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। আমি সেই মিষ্টি বাতাসটিকে এখন খুব করে চাইছে রাতুলের হাতটা ধরে বলতে, আমি তোমাকে মিস করছি দিনের পর দিন। তোমাকে ছাড়া আমার এই পৃথিবী বড্ড অসহায় লাগছে, মনে হচ্ছে আমার চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রিয়া আমাদের ওর বাসায় জোর করে রেখে দিয়েছে। ওর এক কথা, আমার এই শরীর নিয়ে হোটেলে থাকা যাবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, রিয়া নিজেকে আড়াল করে রেখেছে রাতুলের সামনে থেকে। আমি রোজ গভীর রাতে রিয়ার নিস্তব্ধ কান্নার আওয়াজ শুনেছি, হয়তো নিজের জীবনের এই ঘটনার জন্য গুমড়ে মরে প্রতিটা সময়। আমার খুব কষ্ট হয় রিয়ার জন্য। কেন এমন হলো ওর জীবনটা? আচ্ছা, পৃথিবীতে কে সব থেকে অসহায়, আমি নাকি রিয়া? এভাবে কেটে গেছে এক সপ্তাহ। আমি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে রাতুলকে দেখতে যেতাম। দূর থেকে দেখতে পেতাম ওর মুখটা। রাতুলের সন্তান একটু একটু করে আমার ঔরসে বড় হচ্ছে। ও কি মেনে নিবে এই অনাগত সন্তানকে? আজ আমাদের ফেরার পালা। রিয়া আমার হাতটা ধরে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলবো। আর আমি কিছুদিন পরেই আমেরিকা চলে যাচ্ছি, হয়তো আর কোনো দিন তোমাদের সাথে দেখা হবে না। আমি রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কেন যেন ওকে খুব আপন মনে হয়েছিল এখনও এমন মেয়ে আছে যে কিনা অন্য একটা মেয়ের জন্য এত বড় কষ্ট মেনে নেয়। আমরা সবাই একসাথেই ফিরে যাচ্ছি, কিন্তু আমার পরিচয় কি দেব রাতুলের সামনে? সবাই গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আমি কাছে যেতে আমার শ্বশুর বলল, ওর নাম অবন্তী, আমার এক আত্মীয়, এখন থেকে আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে একবার রাতুল আমার দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিয়ে একটা গভীর চিন্তায় ডুবে গেল। আমার মনে হচ্ছে ও এখন রিয়াকে নিয়ে চিন্তা করছে। আমি অসহায় চোখে বারবার রাতুলের দিকে তাকাচ্ছি, আর ভেসে উঠছে আমার আর রাতুলের অনেক ভালোবাসার কথা। বাসায় ফেরার পর রাতুল ওর ঘরে চলে গেল। আগের থেকে ওর ঘর থেকে আমার জিনিসপত্র সরিয়ে রাখা হয়েছিল, ঠিক আগে যেমনটা ছিল। ওর পাশের রুমে আমাকে থাকতে দেওয়া হলো, কিন্তু আমার কিছুতেই মন টিকছে না এই ঘরে। বারবার ইচ্ছা করছে রাতুলের বুকে মাথা রেখে অনেক দূরে হারিয়ে যেতে। রাতুল বাসায় এসে বারবার রিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু আমার শ্বশুর রাতুলকে বলল, এখনও তুমি পুরোপুরি সুস্থ না, আগে সুস্থ হও, তারপর তোমাকে রিয়ার কাছে নিয়ে যাব। কিন্তু রাতুল কিছুতেই মানতে নারাজ। ওর এক কথা, আমি আগে রিয়ার সাথে দেখা করতে চাই। ওদিকে রিয়া আমার শ্বশুরকে আসার আগে বলেছিল, আঙ্কেল আমি কিছু কথা বলতে চাই। জানি এই কথাগুলি শুনে আপনি অনেক অবাক হবেন, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ নেই। অবন্তী রাতুলকে সুস্থ করে তুলেছে। আজ আমি চাই না ও রাতুলকে হারিয়ে ফেলুক। আমি ছিলাম রাতুলের এক মিথ্যা স্বপ্ন, কিন্তু আজ অবন্তী রাতুলের সব কিছু। ওদের ভালোবাসার ফসল অবন্তীর গর্ভে, তাই রাতুলকে মেনে নিতে হবে সব কিছু, ভুলে যেতে হবে অতীত। আঙ্কেল আপনি একটা মিথ্যা কথা বলবেন রাতুলকে, বলবেন আমি রাতুলকে নিয়ে আর চলতে চাই না। আমি আমার এক বন্ধুকে বিয়ে করে আমেরিকা চলে গেছি, এতে করে রাতুল আমাকে ঘৃণা করবে আর ভুলে যাবে আমাকে। এই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমরা সবাই চমকে উঠেছিলাম ওর কথা শুনে, কিন্তু ও জেদ করে বলেছিল, এই কথা না বললে আমি আর কোনোদিনও আপনাদের সাথে যোগাযোগ করব না।
সেদিনের কথা শুনে আমার শ্বশুর রাতুলকে সব জানালো। রাতুল সবকিছু শুনে বলল, না না, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই এই কথা বিশ্বাস করি না। রাতুল অনেকভাবেই রিয়াকে খুঁজছে, কিন্তু বের করতে পারেনি। রাতুল কেমন যেন হয়ে গেল, কোনো কথা কারোর সাথে বলতো না, সারাদিন চুপচাপ থাকতো। আমার শাশুড়ি বলল, বৌমা তুমি এখন রাতুলের কাছাকাছি থাকবে, ওর যখন যা লাগবে তুমি এগিয়ে যাবে। আমি আমার শাশুড়ির কথা মতো চলতে লাগলাম। রাতুলের অনেক চা খাওয়ার অভ্যাস ছিল, আমি ওর টাইম মতো চা দিতাম। ও কোনো কথা না বলে আমার হাত থেকে চা নিত, খাওয়া শেষ হলে আবার চায়ের কাপ ফিরিয়ে দিত। আমার খুব কষ্ট হতো, আর কতদিন এরকম থাকবো? আমি কি কখনো ওকে ফিরে পাবো না? একদিন সকালে রাতুলের কাছে গেলাম চা নিয়ে, দেখি ও ঘরে নেই, সারা ঘর এলোমেলো। আমি যত্ন করে ওর ঘর গুছিয়ে রাখছি, হঠাৎ করে চোখটা ভিজে গেল। একসময় এই ঘরে আমি রাত কাটিয়েছি রাতুলের বুকে মাথা রেখে, অনেক স্বপ্ন দেখেছি আমরা দুজনে মিলে। আর এখন আমি রাত কাটাই নির্ঘুম, আমার ঘুম আসে না, জেগে জেগে রাত পার করি। এমন সময় কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম, রাতুল ফিরেছে। দেখতে দেখতে ও চলে এলো, আমার বুকটা দুরু দুরু করছে। এখন যদি বলে আমার ঘরে আপনার কি, আমি কি বলবো এর উত্তরে? রাতুল ঘরে ঢুকে আমাকে বলল, আপনি কিছু বলবেন? আমি কিছু সময় চুপ করে থেকে বললাম, আপনার ঘরটা এলোমেলো, তাই এসেছিলাম গুছিয়ে রাখতে। ও আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমিও ঘর থেকে বের হয়ে এলাম। মাঝে মাঝে ওর সাথে আমার টুকটাক কথা হতো। ও আমাকে দেখলে কিছু সময় তাকিয়ে থেকে বলতো, আপনার শরীর তো দিন দিন খারাপ হচ্ছে, নিজের দিকে খেয়াল রাখবেন। আমি ওর এইটুকু কথাতেই অনেক খুশি ছিলাম। এটাই ছিল আমার জন্য অনেক পাওয়া। দেখতে দেখতে ডেলিভারির সময় হয়ে গেল, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই এসেছে শুধু রাতুল ছাড়া। আর ও কেনই বা আসবে? আমি ওর কি বা হই? খুব কষ্ট হচ্ছিল। আমার শেষবারের মতো ওকে বলতে ইচ্ছা করছিল, আমি তোমার অনাগত সন্তানের মা, একবার হাতটা শক্ত করে ধরো। কিন্তু না, ও আসেনি। আমার একটা ফুটফুটে মেয়ে হলো, সবাই খুব খুশি। আমি আমার মেয়ের চেহারা দেখে সবকিছু ভুলে গেলাম। 2 দিন পর রাতুল দেখতে এলো, হয়তো দায় সারতে। আমি বসে বসে দেখছি রাতুলকে। ও আসতেই আমার শাশুড়ি মেয়েকে ওর কোলে তুলে দিল। রাতুল মেয়েকে কোলে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর হাত কাঁপছে, চোখের দৃষ্টিতে একটা অন্যরকম অনুভূতি। এখন সময় এসেছে সবকিছু খুলে বলার। আমি চাই আমার প্রথম সন্তান থেকেই ওর বাবার আদর, মমতা, ভালোবাসা সবকিছু নিক। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি বলছে, তুমি সবকিছু খুলে বলো। তিনি রুম থেকে বের হয়ে গেলেন। আমি রাতুলকে বললাম, তোমাকে আমি কিছু বলতে চাই। আমার মুখে তুমি কথাটা শুনে ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, এই সন্তান তোমার। এই কথাটা শুনে ও চমকে উঠে বলল, কি বলছেন এসব আপনি? আমি আবার বললাম, আমি একটু মিথ্যা বলছি না রাতুল, তুমি আমাকে বিয়ে করেছিলে। এরপর এক এক করে সবকিছু খুলে বললাম। রাতুল সবকিছু শুনছে আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছিল এখনই চিৎকার করে হয়তো বলবে, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না, এই সন্তান আমার কিছুতেই হতে পারে না। কিন্তু না, ও কিছু না বলে হন হন করে চলে গেল। ওর চলে যাওয়া দেখে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাতুল আর হাসপাতালে আসেনি। আমার শাশুড়ির মুখে শুনেছিলাম এ নিয়ে রাতুল কারোর সাথে কোনো কথাও বলেনি, শুধু নিজের রুমের দরজা বন্ধ করেছিল। আর সবাইকে জানিয়ে দিয়েছে ও কিছুদিনের ভেতরে আমেরিকা চলে যাচ্ছে। এই নিয়ে কেউ কোনো কথা বললে যেদিকে চোখ যায় চলে যাবে। ও এই কথাগুলি শুনে আমার মনে হচ্ছিল সমস্ত পৃথিবী ভেঙে চুরে পড়ছে। আমার খুব বেশি কষ্ট হচ্ছে। আমার তো কোনো দোষ ছিল না, তারপরেও কেন এমন হলো? এই নিয়ে কয়েকদিন চিন্তা ভাবনা করার পর ঠিক করলাম আমি চলে যাব ওর জীবন থেকে। আমি চাই না আমার জন্য ওর সবাইকে ছেড়ে চলে যাক। আমি আমার এই সিদ্ধান্ত শ্বশুর শাশুড়িকে জানিয়ে দিলাম। তারা কিছুতেই মানতে রাজি না। তাদের এক কথা, যে ছেলে সবকিছু জানার পর এমন সিদ্ধান্ত নিতে পারে, এমন ছেলে আমাদের দরকার নেই। কি করব আমি এখন? আমার মাথায় কিছু আসছে না। একদিকে রাতুলের এমন সিদ্ধান্ত, অন্যদিকে শ্বশুর শাশুড়ির এমন কথা। আমাকে বাড়িতে আনা হলো। আমি আসার আগে রাতুল বাড়ি থেকে চলে গেছে। কখন ফিরবে কেউ জানে না। এসবের জন্য নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। এখন অনেক রাত, ওর ফেরার কোনো নাম নেই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, ও ঠিক চলে আসবে। কিন্তু আমার ঘুম আসছে না। কি হতে কি হয়ে গেল? আমি বাচ্চাটাকে রেখে ওয়াশরুমে গেলাম। এমন সময় বাচ্চাটার চিৎকার আমার কানে এলো। ও খুব জোরে জোরে কাঁদছে। আমি বের হতে দেখলাম রাতুল মেয়েকে কোলে নিয়ে কান্না থামিয়ে যাচ্ছে। আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। এটা আমি কি দেখছি? রাতুল সত্যি আমার সামনে। একটু পর আমার দিকে তাকিয়ে বলল, আমি চাই না আমার মেয়ে আমি থাকতে এভাবে কেঁদে উঠুক। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাতুলের বুকে মাথা রেখে সেদিন অনেক কেঁদেছিলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কোনোদিন তোমার চোখে পানি দেখতে চাই না। আমার ওর কথা শুনে আরও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি আজ ভীষণ সুখী। আমার আর কোনো দুঃখ নেই। আমি পেয়েছি আমার ঠিকানা। আমি আর কোনো কিছু চাই না। জীবনে আমার আর কি বা থাকতে পারে? রাতুল এগিয়ে গেল ওর সন্তানের দিকে, পরম মমতা নিয়ে ওকে বুকে টেনে নিল।